সেটা হলো কালকে না, আমরা শনিবার পড়েছিলাম। তো ইন্টেন্সিটি বলা হচ্ছে, দেখো, ইজ দ্য ইভ্যালুয়েশন অফ অ্যান আর্থকোয়েক অ্যাট এ পার্টিকুলার প্লেস ইন টার্মস অফ ইটস এফেক্ট অন দ্য সারফেস অফ দ্য আর্থ অ্যান্ড হিউম্যান সোসাইটি. The intensity of the earthquake is measured by modified Mercalli scale, and it was developed by an Italian seismologist Mercalli in 1902. The scale expresses the intensity of the effects of an earthquake on people, structure, and earth's surface in value from 1 to 12. Intensity value depends on the distance from the epicenter. তাহলে এই পুরো মানেটা কি? আগের দিন আমরা ম্যাগনিটিউড পড়েছি, অর্থাৎ একটা ভূমিকম্প কি পরিমাণে, আর্থকোয়েক কিভাবে একটা কতটা এনার্জি রিলিজ হচ্ছে, একটা যখন আর্থকোয়েক হচ্ছে তখন কি পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে সেইটা আমরা যখন মেজার করছি তখন আমরা তাকে কি বলেছিলাম? ম্যাগনিটিউড বলেছিলাম। ঠিক আছে, ম্যাগনিটিউড আমরা কি বলেছিলাম? যখন কি পরিমাণ এনার্জি রিলিজ হয়, কি পরিমাণ এনার্জি রিলিজ হয় সেইটা যখন আমরা অ্যামাউন্টটা মেজার করি, কোন যন্ত্রের সাহায্যে মেজার করি? সেটা হচ্ছে সিসমোগ্রাফ। ঠিক আছে, সিসমোগ্রাফ দিয়ে আমরা মেজার করি, তো সেইটা আমরা ম্যাগনিটিউড বলেছিলাম। কিন্তু সেটা কিন্তু কখনো ইন্টেন্সিটি নয়। ইন্টেন্সিটিটা কি? এটা হচ্ছে একটা পার্টিকুলার প্লেসে একটা আর্থকোয়েক কি পরিমাণ ধ্বংস করেছে, কি পরিমাণ ডিভাস্টেটিং, সেটা পরিমাপ করার পদ্ধতি বা সেটাকে মেজার করার পদ্ধতিকে আমরা ইন্টেন্সিটি বলে থাকি। তাহলে ইন্টেন্সিটি কি? ইজ দ্য ইভ্যালুয়েশন অফ অ্যান আর্থকোয়েক এট এ পার্টিকুলার প্লেস ইন টার্মস of its effects on the surface of the earth and human society. তাহলে হিউম্যান সোসাইটি এবং আর্থের উপরে, সারফেস অফ দ্য আর্থ এবং হিউম্যান সোসাইটি এর উপরে যে একটা পার্টিকুলার প্লেসে যে একটা ভূমিকম্প বা আর্থকোয়েক যে পরিমাণ তার ক্ষতি সাধন করেছে বা যে পরিমাণ সেটা ডিভাস্টেটিং, কতটা ক্ষতি করেছে, সেইটা হচ্ছে পরিমাপ করাটাই হচ্ছে ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটিটা আমরা কি বুঝলে কিনা? যে একটা পার্টিকুলার প্লেসে সারফেস অফ দ্য আর্থ মানে ওই জায়গায় ভূপৃষ্ঠের উপরে এবং ওই জায়গায় যে হিউম্যান সোসাইটি আছে সেই সোসাইটির উপর একটা আর্থকোয়েকের কি এফেক্ট, হ্যাঁ, কতটা খারাপ এফেক্ট, সেইটা মেজার করার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে ইন্টেন্সিটি। এবং এই যে ইন্টেন্সিটি যে মেজার করার পদ্ধতি, সেইটা যে স্কেলের দ্বারা মাপা হয় সেই স্কেলটার নাম হচ্ছে মডিফাইড মার্কেলি স্কেল। মডিফাইড মার্কেলি স্কেল বা MM স্কেল বলা হয়। এবং এই মডিফাইড মার্কেলি স্কেলটা কে ডেভেলপ করেছিলেন? ইটালিয়ান সিসমোলজিস্ট মার্কেলি। কবে? 1902 সালে। এগুলো সব তোমাদের কিন্তু ছোট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে মার্কেলি স্কেলটা ইনভেন্ট করেছিলেন বা ডেভেলপ করেছিলেন কে? ইটালিয়ান সিসমোলজিস্ট মার্কেলি 1902 তে। এরপর হচ্ছে যে এই স্কেলটা express the intensity of the effects of earthquake on people, structure and earth surface in value from 1 to 12. ম্যাগনিটিউডটা তোমাদের মনে আছে? ম্যাগনিটিউড মানে রিক্টার স্কেল, যেটা ম্যাগনিটিউড মাপার যে স্কেল সেটা কি? রিক্টার স্কেল। আর ইন্টেন্সিটি মাপার স্কেলটা কি? মডিফাইড মার্কেলি স্কেল। ঠিক আছে, রিক্টার স্কেলটা কত থেকে? 0 থেকে 9। 0 থেকে 9 আমরা লিখছি ডিজিটস, 0 to 9। আর দেখো এখানে তোমাদের যে মার্কেলি স্কেলটা 1 to 12, 1 to 12টা কিভাবে লেখা হচ্ছে? রোমান অক্ষরে। ঠিক আছে, রোমান হরফে এটা হচ্ছে 1 to 12 এইভাবে প্রকাশ করা হয়। আর ওটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, 0 to 9 রিক্টার স্কেল। আর মডিফাইড মার্কেলি স্কেল হচ্ছে 1 to 12 এইভাবে প্রকাশ করা হয়। ইন্টেন্সিটি ভ্যালু ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য এপিসেন্টার। এটা তো সব সময় হবে, ম্যাগনিটিউডই বলো বা ইন্টেন্সিটি বলো, এই দুটোরই ভ্যালুটা ডিপেন্ড করবে সে এপিসেন্টার থেকে কতটা দূরে আছে বা এপিসেন্টার থেকে কতটা কাছে আছে, তার উপর নির্ভর করবে ইন্টেন্সিটি এবং ম্যাগনিটিউডের ভ্যালুটা। ঠিক আছে, তার মানে কি? কোনো একটা জায়গায় যে এপিসেন্টার মানে আমরা কি জানি যে পৃথিবীর নিচে মানে আর্থের ইন্টেরিয়র থেকে যেখান থেকে আর্থকোয়েকটা ইনিশিয়েট হচ্ছে সেটাকে আমরা ফোকাস বলেছিলাম। ঠিক ফোকাসের উপর একটা যদি আমরা ভার্টিক্যালি লম্বা একটা যদি লাইন টানি তাহলে ঠিক উপরে সারফেস অফ দ্য আর্থে আমরা যেটা যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টটা হচ্ছে এপিসেন্টার।
তাহলে সব থেকে বেশি ম্যাগনিটিউড বা ইন্টেন্সিটি কোথায় পাবো? যেখানে সেই জায়গাটা হচ্ছে এপিসেন্টার, এবং এপিসেন্টার থেকে আমরা যত দূরে যেতে থাকবো তত আমরা কি পাবো? যত আমরা দূরে যাব তত আমাদের ইন্টেন্সিটিও কমবে, ম্যাগনিটিউডও কমবে। ঠিক আছে, নেক্সট স্লাইড দেখো। দ্য ডিপার দ্য প্লেস অফ অরিজিন, দ্য লোয়ার ইজ দ্য ইম্প্যাক্ট অন দ্য সারফেস। তাহলে এটা একটা আর্থকোয়েকের একটা জেনারেল ঘটনা, যে যদি ফোকাসটা মাটি থেকে যত নিচে হবে তত কিন্তু আর্থকোয়েকের ইম্প্যাক্টটা কমবে। ঠিক আছে, যত ভেতরে হবে, যত ইন্টেরিয়ারে হবে, আর্থের যে ফোকাসটা যত তলায় হবে তত কিন্তু ভূমিকম্প বা আর্থকোয়েকের যে ইম্প্যাক্টটা, যে ধ্বংসকারী এফেক্টটা, সেটা কিন্তু তত কমবে। ঠিক আছে, আর যত এটা সারফেসের কাছাকাছি আছে তত কি হবে? সারফেসটাকে আরো সব থেকে মানে খুব বেশি ভাবে ডিভাস্টেটিং হয়ে যাবে ভূমিকম্পটা, যত সেটা আর্থের কাছে থাকবে। আর যত সেটা মাটির তলায় অনেক ডিপে গিয়ে যদি ফোকাসটা তৈরি হয়, তাহলে বুঝতে পারছো ফোকাস থেকে এপিসেন্টারের দূরত্বটা, মানে যে ভার্টিক্যাল লম্বা লাইনটা টানছি সেটা অনেক বড় হয়ে গেল। তার মানে কি হলো? তার ইম্প্যাক্টটা অনেক কম হবে। কিন্তু এই ভার্টিক্যাল লাইনটা যত কম হবে তত কিন্তু ইম্প্যাক্টটাও বেশি হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি, মোস্ট লার্জ আর্থকোয়েকস আর অ্যাকম্পানিড বাই দ্য স্মলার ওয়ান্স, দিজ আর কল্ড ফোরশকস অ্যান্ড আফটার শকস। এটা হচ্ছে তোমাদের আমি আর্থকোয়েক সম্বন্ধে যে জেনারেল বিষয়গুলো এগুলোই বলছি। আমাদের ইন্টেন্সিটিটা পড়া হয়ে গেছে, এখন আমরা নেক্সট যেটা বলছি এটা আর্থকোয়েকের যে জেনারেল আমরা জিনিসগুলো দেখে থাকি সেইগুলো আমরা বলছি। যেমন এপিসেন্টার থেকে, ফোকাস থেকে এপিসেন্টারের দূরত্বটা যত বেশি হবে, অর্থাৎ ভূমিকম্পটা যত ডিপে তৈরি হবে তত কিন্তু তার ইম্প্যাক্টটা কম হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মোস্ট লার্জ আর্থকোয়েকস আর অ্যাকম্পানিড বাই দ্য স্মলার ওয়ান্স, দিজ আর কল্ড ফোরশকস অ্যান্ড আফটার শকস। ঠিক আছে, যখন একটা বড় ধরনের একটা সিভিয়ার একটা আর্থকোয়েক হয়, তখন দেখা যায় তার আগে এবং পরে ছোট ছোট ভূমিকম্প হয়, খুব মাইনর, কোনোটা বোঝা যায় কোনোটা বোঝা যায় না, কিন্তু সিসমোগ্রাফে অবশ্যই বোঝা যায়। তুমি নাও বুঝতে পারি, কিন্তু যন্ত্র ঠিকই ওটাকে কি করতে পারবে? সেটা রেকর্ড করতে পারবে। তাহলে যন্ত্রের সাহায্যে এগুলো দেখা যায় যে খুব মানে মৃদু ভূমিকম্প কয়েকটা হয়ে গেল। এইটা দেখা যায় কখন? যখন একটা বড় ভূমিকম্প আসতে চলেছে তখন, এবং একটা বড় ভূমিকম্প হয়ে যাওয়ার পরেও এটা হয়। তাহলে যদি ভূমিকম্প, একটা বড় সিভিয়ার ভূমিকম্পের আগে ছোট ছোট কিছু মাইনর ভূমিকম্প, মাইনর আর্থকোয়েক হয় যাদের বলা হয় ফোরশক, আর যদি ভূমিকম্পটা হয়ে যাওয়ার পরেও দেখা যায় কিছু ছোট ছোট মৃদু ভূমিকম্প, কোনো ক্ষতি করে না, খুব মৃদু মাইল্ড আর্থকোয়েক হয়, সেটাকে বলা হচ্ছে আফটার শক। ঠিক আছে, তাহলে ফোরশক আর আফটার শক মানে কি? কোনো বড় ভূমিকম্প আসার আগে, তার আগে কিন্তু ছোট ছোট কয়েকটা ভূমিকম্প, মাইল্ড ভূমিকম্প হয়। ঠিক আছে, আর কখনো বড় ভূমিকম্পটা হয়ে যাওয়ার পরে সব সময় অল্প 2-1টা বড় ছোট ছোট ভূমিকম্প হয়, এটাকে বলা হয় আফটার শক। যখন নেপালে হলো তখন তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে এটা, যে নেপালে তো একটা বড় ভূমিকম্প হলোই, তারপরে কিন্তু কাঠমান্ডুদের ওইদিকে যেটা হয়েছিল, তারপরে কিন্তু কয়েকদিন ধরে ভূমিকম্প আমরা অনুভব করেছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে মানে কি বলবো, নর্থ বেঙ্গল, ঠিক আছে, তারপরে ত্রিপুরাতেও বুঝতে পেরেছি আমরা, ওই বড় ভূমিকম্পটা হওয়ার পরে ছোট ছোট কিছু ভূমিকম্প হয়ে গেছে, সেইগুলোকে বলা হয় আফটার শক। আর যদি বড় ভূমিকম্প আসার আগেও কিছু ছোট ভূমিকম্প হয় তাকে বলে ফোরশক। তাহলে আগে যখন হয় তাকে বলে ফোরশক, আর বড় ভূমিকম্পটার পরে যে ভূমিকম্পগুলো আসে ছোট ছোট তাদের বলা হয় আফটার শক। এরপর হচ্ছে অলমোস্ট অল আর্থকোয়েকস হ্যাভ আফটার শকস, but only few major earthquakes are preceded by minor quakes that are called foreshock. এর মধ্যে একটা কথা আছে, বলছে একটা বড় যখন ভূমিকম্প হয় তারপরে ভূমিকম্প হবেই, মানে আফটার শকটা সব সময় দেখা যায়। আফটার শক মানে একটা বড় ভূমিকম্প হয়ে গেল, তারপরে কিছুদিন ধরে দেখা গেল ছোট ছোট কয়েকটা ভূমিকম্প হচ্ছে। এটা খুব মানে রেগুলারলি দেখা যায় যখন একটা বড় ভূমিকম্প হয়।
কিন্তু খুব বড় সিভিয়ার কোনো মেজর ভূমিকম্প হওয়ার আগে ফোর্স শকটা হয়। ফোর্স শকটা যে সবসময় হয় তা নয়, একটা বড় ভূমিকম্প হলেই যে ফোর্স শক তার আগে কয়েকটা হয়ে গেছে তা নয়। খুব সিভিয়ার যখন মেজর কোনো ভূমিকম্প হয় তখনই কিন্তু লক্ষ্য করা গেছে যে তার আগে 2-3 বার কিন্তু অল্প অল্প করে ভূমিকম্প হয়ে গেছে, সেটাকে আমরা বলছি ফোর্স শক। ঠিক আছে, এগুলো হচ্ছে ভূমিকম্পের কিছু জেনারেল, এগুলো ভূমিকম্প আমরা দেখতে পাই। আচ্ছা, নেক্সট এবার হচ্ছে কি ওয়েভস অফ আর্থকোয়েক, বডি ওয়েভ এন্ড সারফেস ওয়েভ। ঠিক আছে, এই যে আমরা আগের দিন প্রথম দিন বলেছিলাম যে তুমি যখন একটা জলের একটা স্টিল ওয়াটারের মধ্যে আমরা যখন কি করব, মানে একটা স্টোন থ্রো করছি, তখন আমরা দেখবো যে একটা বৃত্তের মতো চারদিকে ওয়েভ ছড়িয়ে গেল। ঠিক সেইভাবে ভূমিকম্পের ওয়েভটাও ছড়ায় আমি বলেছিলাম। তারপরে এই যে ওয়েভটা, এই ওয়েভ অফ আর্থকোয়েককে দুই ভাগে আমরা ভাগ করতে পারি, একটাকে বলা হয় বডি ওয়েভ আর একটাকে বলা হয় সারফেস ওয়েভ। ঠিক আছে, তাহলে বডি ওয়েভ কি আর সারফেস ওয়েভ কি? বডি ওয়েভ ক্যান ট্রাভেল থ্রু দ্য আর্থস ইনার লেয়ার্স। ঠিক আছে, কোথা দিয়ে ট্রাভেল করতে পারে? ইনার লেয়ার্স আমরা পড়েছি। আর্থের ইনার লেয়ার গুলো কি কি? ক্রাস্টের নিচে ম্যান্টল, ম্যান্টলের নিচে ক্রাস্টের নিচে আছে অ্যাসথেনোস্ফিয়ার, তারপরে ম্যান্টল, তারপরে রয়েছে কোর। ঠিক আছে, তাহলে এই ইনার লেয়ার গুলো দিয়ে বডি ওয়েভ ট্রাভেল করে, মানে এই যে ওয়েভটা এই ইনার লেয়ারের ভিতর দিয়ে যায়। ঠিক আছে, বাট সারফেস ওয়েভ ক্যান অনলি মুভ অ্যালং দ্য সারফেস অফ দ্য প্ল্যানেট লাইক রিপলস অন দ্য ওয়াটার। ঠিক আছে, কিন্তু সারফেস ওয়েভ কিন্তু ওই মাটির মানে ইনার লেয়ার, মানে ইনার লেয়ার বলতে আমি কোনটা বোঝাচ্ছি, যেমন হচ্ছে ম্যান্টল, যেমন কোর, এর মধ্যে দিয়ে কিন্তু সারফেস ওয়েভ যায় না। সারফেস ওয়েভ অনলি ক্রাস্টের ভিতর দিয়ে যায়। ক্রাস্টটা হচ্ছে সব থেকে উপরে, সারফেসটা আমাদের যে সারফেস অফ দ্য আর্থ, এইখান দিয়ে কোর দিয়ে ক্রাস্ট দিয়ে যায়। ঠিক আছে, ক্রাস্ট দিয়ে, তাহলে সবার উপরের অংশটাকে বলা হয় ক্রাস্ট, তারপরের অংশটাকে বলা হয় কি বলা হয়? ক্রাস্টের নিচে কি আছে? ক্রাস্টের নিচে আছে অ্যাসথেনোস্ফিয়ার, তারপর আছে ম্যান্টল, তারপর আছে কোর। তাহলে কোর আর ম্যান্টল দিয়ে বা অ্যাসথেনোস্ফিয়ার দিয়ে তোমার বডি ওয়েভটা মুভ করে, বডি ওয়েভটা ট্রাভেল করে। বাট সারফেস ওয়েভ কিন্তু কখনো ম্যান্টল, অ্যাসথেনোস্ফিয়ার এবং কোর দিয়ে যায় না, এ শুধুমাত্র ক্রাস্ট দিয়ে যায় সারফেস ওয়েভটা। ঠিক আছে, earthquakes radiate seismic energy as both body and surface wave. ঠিক আছে, সিসমিক এনার্জি মানে সিসমিক মানে হচ্ছে কম্পন যে এনার্জি ভূমিকম্পের, সেটা বডি ওয়েভ এবং সারফেস ওয়েভের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভূমিকম্পের যে এনার্জিটা। ঠিক আছে, এরপর হচ্ছে বডি ওয়েভস আর টু টাইপস। এবার দেখো, তাহলে আমরা ওয়েভকে দুই ভাগে ভাগ করেছি, একটা বডি ওয়েভ, একটা সারফেস ওয়েভ। বডি ওয়েভ হচ্ছে ইনার লেয়ার দিয়ে ট্রাভেল করে, আর সারফেস ওয়েভ অনলি ক্রাস্টের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, অনলি সারফেস দিয়ে ট্রাভেল করে। আর এই বডি ওয়েভকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, একটাকে বলবো টু পি ওয়েভ আর একটাকে বলবো এস ওয়েভ। ঠিক আছে, এই কোশ্চেন গুলো তোমাদের আসে কিন্তু। তাহলে পি ওয়েভ আর এস ওয়েভ। আর সারফেস ওয়েভকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লাভ ওয়েভ আর একটা হচ্ছে রলে ওয়েভ। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা এখন দেখবো কোনটা কি। সরি, পি ওয়েভ। পি ওয়েভটা দেখো, এটা হচ্ছে এক ধরনের বডি ওয়েভ। তাহলে বডি ওয়েভকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা পি একটা এস। পি মানে হচ্ছে প্রাইমারি আর এস মানে হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, প্রাইমারি আর সেকেন্ডারি ওয়েভ বলা হয় এগুলোকে। তাহলে প্রাইমারি ওয়েভ, the first kind of body wave is the P wave or primary wave. This is the fastest kind of seismic wave and consequently the first to arrive. আর তারপরে কি, the P wave can move through solid rocks and fluids like water or the liquid layers of the earth. It pushes and pulls the rock as it moves through. In P wave, particles move in the same direction that the wave is moving in, which is the direction that energy is traveling in. তাহলে কি, তাহলে পি ওয়েভ যেটা বা প্রাইমারি ওয়েভ, সেটা হচ্ছে কি ফাস্ট, একদম ফাস্টেস্ট, সব থেকে তার মানে আগে দৌড়ায়। এই ওয়েভটা সবার আগে পৌঁছে আসে আর্থে, ওপরে সবার আগে পৌঁছে আসে। এবং এই যে ওয়েভটা, এই ওয়েভটা কি রকম, কিভাবে, কিসের মধ্যে দিয়ে যেতে পারে? সব কিছুর মধ্যে দিয়ে যেতে পারে, সলিড, লিকুইড, গ্যাস, সবের মধ্যে দিয়ে কিন্তু এই ওয়েভ মুভ করতে পারে, ট্রাভেল করতে পারে। আর এই ওয়েভটা কেমন ভাবে যায়? পুশ অ্যান্ড পুল,
of the rocks. রকটাকে push and pull মানে push and pull মানে বুঝতে পেরেছো তো, ঠেলা ঠেলা দেওয়ার হ্যাঁ, মতো বিপরীতমুখী আর মানে প্রতিমুখী, যে এটা যায়। একবার নিচের দিকে একবার উল্টা দিকে। নিচের দিকে না, নো নো, না মানে একবার সামনের দিকে একবার পেছনের দিকে। সামনের দিকে আর পিছনের দিকে। ওটা- পুশ এন্ড পুল হচ্ছে হ্যাঁ হ্যাঁ সামনের দিকে পিছনের দিকে, ঠিক আছে? এইভাবে যায়। হ্যাঁ ম্যাম। In P waves, particles move in the same direction as the wave is moving in. তাহলে যেদিকে ওয়েভটা যাচ্ছে ও পার্টিকেল গুলোকে, মানে আমরা তো পার্টিকেল বলতে এখানে কি মানে তোমার যে আমাদের পৃথিবীর যে মাটি কণা পার্টিকেল এগুলো রয়েছে না, সেগুলোকে সেই দিকে ঠেলে, ও যেদিকে যাচ্ছে সেদিকে ঠেলে, ঠিক আছে? তাহলে এইটাকে বলা হচ্ছে পি ওয়েভ বা প্রাইমারি ওয়েভ। তাহলে প্রাইমারি ওয়েভের কি বৈশিষ্ট্য? এটা হচ্ছে সব থেকে দ্রুতগামী, ফাস্টেস্ট, ঠিক আছে, দ্রুতগামী। আর হচ্ছে কি এই কিসের মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারে? সলিড, ফ্লুইড, গ্যাস সবের মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারে। আর সলিড আর লিকুইডের মধ্যে দিয়ে মেনলি এর মধ্যে ট্রাভেল করে যায়, এবং পুশ অ্যান্ড পুল পদ্ধতিতে যায়, সামনে পিছনে এইভাবে যায়। এবং এটা কি করে, যেদিকে যাচ্ছে এনার্জিটা, যেদিকে যাচ্ছে মানে ওয়েভটা যেদিকে যাচ্ছে পার্টিকেলস গুলোকে সে সেদিকেই ঠেলে। 2 নম্বর হচ্ছে কি এস ওয়েভ বা সেকেন্ডারি ওয়েভ। এটা হচ্ছে কি the second type of body wave is the S wave or secondary wave, which is the second wave you feel in an earthquake. S wave is slower than a P wave and can only move through solid rock, not through any liquid medium. Waves move rock particles up and down or side to side perpendicular to the direction of the wave traveling in. ঠিক আছে? আচ্ছা, তার আগে তোমাদের পি ওয়েভের একটা ছবি আছে, পি ওয়েভের ছবি দেখো। এইটা হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভটা এই যে এই ধরো এখানে স্টার্ট হয়েছে, এইখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এই যে তোমরা দেখছো এই জায়গাগুলো একটুখানি ডিপ দেখতে পাচ্ছ, এইখান দিয়ে কিন্তু সোজা মানে পুশ অ্যান্ড পুল পদ্ধতিতে এইভাবে যাচ্ছে। এই যে ডিরেকশনটা হচ্ছে এইটা, এইভাবে ডিরেকশনে এটা যাচ্ছে, ঠিক আছে? এবং এটা ফাস্টেস্ট পি ওয়েভ। আচ্ছা, তাহলে এস ওয়েভটা হচ্ছে কি পি ওয়েভের থেকে এটা কিন্তু স্লো, এটা স্লো, এটা পি ওয়েভের থেকে স্লো, এবং এটা কিন্তু অনলি সলিড রকের মধ্যে দিয়ে মুভ করতে পারে, এটা কোনো লিকুইডের মধ্যে দিয়ে মুভ করতে পারে না, ঠিক আছে? অনলি এটা সলিড রক যেখানে আছে সেখান দিয়েই খালি ও যাবে। আচ্ছা, ওয়েভস মুভ রক পার্টিকলস আপ এন্ড ডাউন এন্ড সাইড টু সাইড, ঠিক আছে? এখানে আপ এন্ড ডাউন, ওপর নিচ এবং সাইড টু সাইড, আবার আপ এন্ড ডাউন, ঠিক আছে? ছবি দেখলে বুঝতে পারবে, সেইভাবে এটা কিন্তু এই ওয়েভটা যায়, ঠিক আছে? ওয়েভের ছবিটা দেখো, এইটা দেখতে পাচ্ছ ছবিটা কিরকম, এই যে ওয়েভটা শুরু হলো, এই দেখো এরপরে এই দিকে গেল, আবার কিন্তু নিচের দিকেও যাচ্ছে, এটা কিন্তু ওপরে দেখো, এটা উপরে উঠে যাচ্ছে, আবার কিন্তু নিচের দিকেও নামছে, ঠিক আছে? ওপর নিচ, আপ এন্ড ডাউন এবং সাইড টু সাইড, মানে এদিক থেকে এই দিক যাচ্ছে, ঠিক আছে? এদিক থেকে এদিকেও যেতে পারে। তাহলে এইটা হচ্ছে তার ডাইরেকশন অফ প্রপাগেশন হচ্ছে এইটা, তার মানে এইভাবে ওয়েভের মতো মানে যাচ্ছে, ও উপর নিচ আন্দোলিত হওয়া যাকে বলে, ঠিক এইভাবে তোমাদের এইটা হচ্ছে এস ওয়েভ। তাহলে এস ওয়েভ হচ্ছে, এবং একটা কথা মনে রাখবে, এস ওয়েভ হচ্ছে পি ওয়েভের থেকে স্লো, আর এস ওয়েভটা অনলি সলিড রকের মধ্যে দিয়ে যায়, whereas পি ওয়েভটা লিকুইডের মধ্যে দিয়েও যেতে পারে, সলিডের মধ্যে দিয়েও যেতে পারে, গ্যাসের মধ্যে দিয়েও যেতে পারে, ও সব দিকে যেতে পারে এবং সবকিছুর ভিতর দিয়ে যেতে পারে। এবং পি ওয়েভটা পুশ অ্যান্ড পুল এই পদ্ধতিতে সে এইভাবে সে এগোয়, আর এটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন এবং সাইড টু সাইড এইভাবে সে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে এস ওয়েভ। নেক্সট আমরা কি দেখবো? সারফেস ওয়েভ। তাহলে বডি ওয়েভ আমরা দেখলাম, এরপর হচ্ছে সারফেস ওয়েভ। সারফেস ওয়েভ হচ্ছে ট্রাভেলিং অনলি থ্রু দ্য ক্রাস্ট। Surface waves are of a lower frequency than body waves and are easily distinguished on a seismogram. তাহলে ট্রাভেলিং অনলি থ্রু দ্য ক্রাস্ট, এটা তোমাদের শুরুতেই বললাম, বডি ওয়েভটা আসে হচ্ছে ইন্টারনাল লেয়ারের ভিতর দিয়ে, আর সারফেস ওয়েভটা কিন্তু অনলি ক্রাস্টের ভিতর দিয়ে আসে, ঠিক আছে? Though they arrive after body waves, it is surface waves that are almost entirely responsible for the damage and destruction associated with earthquakes. ঠিক আছে? যদিও
এটা কিন্তু পি ওয়েভ এবং এস ওয়েভ এর পরে এটা আসে, সবার আগে পি ওয়েভ আসে, তারপরে এস ওয়েভ আসে, কারণ পি ওয়েভটা হচ্ছে ফাস্টেস্ট, তারপরে এসে এস ওয়েভ, তারপর আসে সারফেস ওয়েভ। যদিও এটা অনেক কি করছে, এটা আসছে দেরি করে ঠিকই, বাট এটাই কিন্তু সব থেকে বেশি ড্যামেজ এবং ডিস্ট্রাকশন এইটাই করে থাকে। ঠিক আছে, দে আর টু টাইপস, একটা হচ্ছে লাভ ওয়েভস। কার নামে হয়েছে, ইনি একজন ব্রিটিশ ম্যাথামেটিশিয়ান, তার নাম হচ্ছে AEH লাভ। ইনি একজন ম্যাথামেটিশিয়ান এবং উনি এই মডেলিং এর সাহায্যে এই লাভ ওয়েভটাকে, উনি এই ধরনের ওয়েভটাকে চিহ্নিত করেছিলেন। দুই রকমের ওয়েভস আছে, কি রকম আমরা সেটা দেখবো। আরেকটা হচ্ছে রলে ওয়েভস, নেমড আফটার জন উইলিয়াম স্ট্রুট লর্ড রলে, who mathematically predicted the existence of this kind of wave in 1885. তাহলে সারফেস ম্যামের সাউন্ড কই আসছে? সাউন্ড কম আসছে? ম্যাম শুনতে পাচ্ছি না। না, আমি কিছু বলিনি। এখন শুনতে পাচ্ছো? ম্যামের নেট একটু প্রবলেম করতেছে। এখন শুনতে পাচ্ছো? ম্যাম শুনতে কেটে কেটে আসছে, ভেঙে ভেঙে আসছে। হ্যাঁ একটু এখন শুনতে পাচ্ছি, আচ্ছা আবার চলে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, ভয়েসটা ব্রেক করছে ম্যাম। এখনো করছে? এখনো ব্রেক করছে? হ্যালো, এখনো কি ভয়েসে অসুবিধা হচ্ছে শুনতে? ভয়েসে অসুবিধা হচ্ছে শুনতে তোমাদের? হ্যালো, হ্যাঁ ম্যাম এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে হ্যাঁ, ম্যাম। পাচ্ছি। শুনতে পাচ্ছো? আচ্ছা হ্যাঁ ম্যাম। আচ্ছা, তোমরা কোথা থেকে শুনতে পাওনি? হ্যালো, ওই যে নামটা বলেছিলেন P-wave। ওইটা। হ্যাঁ ম্যাম, ওই ম্যাথমেটিশিয়ান উনি যে আবেদন আচ্ছা, আচ্ছা। নাম্বারটা বলেছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা তাহলে দেখো, সারফেস ওয়েভ হচ্ছে দু রকমের, একটা হচ্ছে লাভ ওয়েভ আর একটা রলে ওয়েভ। লাভ ওয়েভ হচ্ছে কিভাবে হচ্ছে, নামটা কেন হয়েছে, AEH লাভ একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন, উনি হচ্ছে এই সারফেস ওয়েভটা উনি মডেলিং করে দেখিয়েছিলেন। আর একজন হচ্ছে রলে ওয়েভটা কিভাবে কেন নাম হয়েছে, আরেকজন ছিলেন, তার নাম হচ্ছে জন উইলিয়াম স্ট্রুট লর্ড রলে, who mathematically predicted the existence of this kind of wave in 1885. ঠিক আছে, তাহলে এবার দেখো এই দুটো ওয়েভ কি রকম। আচ্ছা, এই তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে ছবি দেখো, it is the fastest surface wave and moves the ground from side to side, confined to the surface of the crust. Love waves produce entirely horizontal motion. Horizontal মানে অনুভূমিক যাচ্ছে, এবং এটা হচ্ছে ফাস্টেস্ট সারফেস ওয়েভের মধ্যে এটা হচ্ছে দ্রুত, এবং এটা সাইড টু সাইডও যাচ্ছে গ্রাউন্ডে, এবং এটা শুধুমাত্র ক্রাস্টের ভিতর দিয়েই যায় এবং অনুভূমিক ভাবে যায়, মানে হরাইজন্টালি যায়। ঠিক আছে, এটা হচ্ছে লাভ ওয়েভ। নেক্সট হচ্ছে রলে ওয়েভটা কিরকম? রলে ওয়েভ দেখো, এটা হচ্ছে just like a wave rolls across a lake or an ocean. সমুদ্রে যে ঢেউ দেখো না, সমুদ্রের যে ঢেউ আসে সেই ঢেউয়ের মতো এই ওয়েভটা, এই সারফেস ওয়েভটা হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো রোল করে। সমুদ্রের ঢেউটা তোমরা দেখেছো না, রোল হয়ে যায়, যখন সমুদ্রের ঢেউটা উঠে এরকম দেখবে গোল হয়ে যাচ্ছে, যখন ভেঙে পড়ছে তার আগে দেখবে এরকম ভাবে গোল হয়ে ভেঙে পড়ে, রোল করে। ঠিক আছে, তাহলে এই ধরনের ওয়েভটা হচ্ছে কি করে, রোল করে। বিকজ ইট রোলস ইট মুভস দ্য গ্রাউন্ড আপ অ্যান্ড ডাউন, যেহেতু এটা রোল করে তার জন্য এটা গ্রাউন্ডটাকে আপ অ্যান্ড ডাউন এটাকে মুভ করে গ্রাউন্ডটাকে, এবং সাইড টু সাইডও করে।
ইন দ্য সেম ডাইরেকশন দ্যাট দ্য ওয়েভ ইজ মুভিং, ওয়েভটা যেদিকে যাচ্ছে সেদিকে সে গ্রাউন্ডটাকে রোল করে আপ অ্যান্ড ডাউন এবং সাইড টু সাইড মুভ করে দেয়। Most of the shaking felt from an earthquake is due to the Rayleigh wave, which can be much larger than the other wave. ঠিক আছে, আমরা যে ভূমিকম্পটাকে অনুভব করি সেটা মোস্টলি কোনটা, সেটা হচ্ছে রলে ওয়েভটাকে আমরা অনুভব করি। আমরা যখন বুঝতে পারি যে ভূমিকম্প হচ্ছে তখন সেটা কোন ধরনের ওয়েভ, সেটা হচ্ছে রলে ওয়েভ। কারণ রলে ওয়েভটা হচ্ছে রোল করে, যেরকম সমুদ্রের ঢেউ উঠে নামে রোল করে ঠিক সেইভাবে করে। তো এই হলো তোমাদের চারটে ওয়েভ সম্বন্ধে তোমাদের জানতে হবে। অ্যাকচুয়ালি দুটো হচ্ছে একটা বডি ওয়েভ, একটা সারফেস ওয়েভ। বডি ওয়েভটা দুই রকম, একটা হচ্ছে পি ওয়েভ, একটা হচ্ছে এস ওয়েভ। বডি ওয়েভটা ইনার লেয়ারের ভিতর দিয়ে আসে, অর্থাৎ কোথা দিয়ে আসে, বডি ওয়েভটা হচ্ছে মেন্টাল কোর, এই সমস্ত অ্যাস্থেনোস্ফিয়ার, এই সমস্ত জায়গা দিয়ে ট্রাভেল করে আসে। তার মধ্যে পি ওয়েভটা লিকুইড, সলিড, গ্যাস সবের মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু এস ওয়েভটা অনলি সলিড রক্স এর ভিতর দিয়ে যেতে পারে। এবং পি ওয়েভটা সবচেয়ে দ্রুত, তার থেকে স্লো হচ্ছে এস ওয়েভ। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে সারফেস ওয়েভ। সারফেস ওয়েভের মধ্যে আমরা দুটো দেখেছি, একটা লাভ ওয়েভ, একটা রলে ওয়েভ। সারফেস ওয়েভটা আবার কি, ইন্টারনাল যে লেয়ার গুলো থাকে, ইনার লেয়ার গুলো যে থাকে আর্থে, তার মধ্যে দিয়ে যায় না। এটা শুধু আপার লেয়ারটা যেটা ক্রাস্ট, শুধু তার মধ্যে দিয়ে মুভ করে। এবং এই যে লাভ ওয়েভটা সেটা কিভাবে যাচ্ছে, সেটা কিভাবে যায়, লাভ ওয়েভ যেটা দেখানো হলো সেটা হচ্ছে তোমার সারফেস ওয়েভের মধ্যে সেটা হচ্ছে দ্রুত, এবং সেটা বেশিরভাগ কিভাবে করে, সাইড বাই সাইড, গ্রাউন্ডটাকে সাইড বাই সাইড সেটাকে মুভ করে এবং সম্পূর্ণভাবে হরাইজন্টাল, অনুভূমিক। হোয়ারএস রলেটা কি, রলে মুভ যেটা ওয়েভটা আছে সেটা কিভাবে মুভ করে, সেটা হচ্ছে রোলিং করে, যেমন সমুদ্রের ঢেউ যেমন রোল করে সেভাবে রোল করে। সেই জন্য এটাকে সে সারফেসটাকে আপ অ্যান্ড ডাউন এবং সাইড বাই সাইড মুভ করে দেয়। এবং আমরা যে ভূমিকম্পনটা অনুভব করি সেটা এই রলে ওয়েভটাই মেনলি আমরা অনুভব করে থাকি। কিন্তু আরেকটা জিনিস তোমাদের যদি কোশ্চেন অনেক সময় আসে যে কোন ধরনের ওয়েভটা মানে মানুষের জন্য এবং আমাদের যে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়া ইত্যাদি এগুলোর জন্য কোন ওয়েভটা দায়ী, তোমরা বলবে এটা হচ্ছে মেনলি হচ্ছে সারফেস ওয়েভ। ঠিক আছে, মেনলি সারফেস ওয়েভের জন্যই কিন্তু এই যে আমরা দেখতে পাই এত কিছু ডিভাস্টেশন, এত ভেঙে পড়া ইত্যাদি, এগুলো সব কিন্তু সারফেস ওয়েভ হচ্ছে মেনলি এর জন্য দায়ী। আচ্ছা, এখানে ছবিটা দেখছো, এই ছবিতে ডিফারেন্ট টাইপস অফ ওয়েভস দেখানো হয়েছে। ডান দিকে দেখো পি ওয়েভ আর এস ওয়েভ দেখানো হয়েছে, সাইড টু সাইড এবং কিভাবে যাচ্ছে পুশ অ্যান্ড পুল পদ্ধতিতে আপ অ্যান্ড ডাউন বডি ওয়েভ। আর বাঁদিকে দেখো এটা হচ্ছে তোমার লাভ ওয়েভস অ্যান্ড রলে ওয়েভস, এটা এইভাবে মুভ করছে। আচ্ছা নেক্সট দেখো সিসমিক জোনস অফ ইন্ডিয়া। ভারতবর্ষকে আমরা চারটে সিসমিক জোনে ভাগ করতে পারি, 2, 3, 4, 5। ঠিক আছে, 2, 3, 4, 5। এবং এই জোনগুলো তোমরা নীল যে জোনটা দেখছো, নীল রংটা দেখছো, এটা হচ্ছে জোন 2। যেটা তারপরে যেটা দেখছো স্লাইট ইয়েলোইশ যেটা, সেটা হচ্ছে ইয়েলো জোনটা, সেটা হচ্ছে জোন 3। আর যেটা অরেঞ্জ কালার দেখছো এটা হচ্ছে জোন 4, এবং লাল যেটা রেড দেখছো এটা হচ্ছে জোন 5। এবং তোমরা এখান থেকে দেখে বুঝতে পারছো যে ত্রিপুরা কিন্তু রেড জোনের মধ্যে পড়ছে। ঠিক আছে, রেড জোন মানে কি, মানে কোন জোনতে সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ, ভূমিকম্প হওয়ার প্রবণতা কোন জায়গাটায় সবচেয়ে বেশি, বা রিস্ক জোন যেটা বলা হয়, সেই রিস্কটা কোথায় বেশি। ঠিক আছে, সেই সব জায়গাগুলোকে আমরা মানে এটা এইভাবে দেখানো হয়েছে আর কি, যে কোন জায়গাগুলো সব থেকে বেশি রিস্কের মধ্যে আছে। ঠিক আছে, তো এই হিসেবে চারটা আমরা জোন করেছি, 2, 3, 4, 5। এরপরে দেখো কনসিকুয়েন্স অফ আর্থকোয়েক, মানে আর্থকোয়েকের ফলাফল কি। কনসিকুয়েন্স মানে পরিণতি বা ফলাফল যাকে বলতে পারো। তো hazardous effects of earthquakes are not only depend on magnitude and intensity but also on the so many factors. ঠিক আছে, সব সময় যে যখনই একটা আর্থকোয়েক হলো, আর্থকোয়েক একটা বিপদ, আর্থকোয়েক হচ্ছে একটা বিপদ, মানে আর্থকোয়েক একটা হ্যাজার্ড। ঠিক আছে, কিন্তু কখন ডিজাস্টার হবে, একটা আর্থকোয়েক সবসময় ডিজাস্টার নাও হতে পারে,
কিন্তু কখনো কখনো হতে পারে সেটা কিন্তু শুধুমাত্র ম্যাগনিটিউড আর ইন্টেন্সিটির জন্য নয়। ম্যাগনিটিউড আর ইন্টেন্সিটি তো আছেই, তাছাড়াও অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে পপুলেশন ডেন্সিটি, নেচার অফ রকস এবং স্ট্রাকচার অফ বিল্ডিংস। ঠিক আছে, এই সব বিষয়গুলো কিন্তু তোমার কোনো একটা হ্যাজার্ড মানে আর্থকোয়েক হ্যাজার্ডটা ডিজাস্টার হয়ে যাবে কিনা সেটা কিন্তু এইটার উপর নির্ভর করে। It is often said that earthquake does not kill but the structures. Even a weaker earthquake can become a disaster if it strikes in a densely populated area or an area with weak rocks or an area with weak structure of building. ঠিক আছে, তাহলে তিনটে বিষয় দের মনে রাখবে। একটা হচ্ছে ডেন্সিটি অফ পপুলেশন, এখানে পপুলেশন লিখেছি মানে ডেন্স পপুলেশন মানে ঘন বসতি। নেচার অফ রকস, অর্থাৎ যে জায়গাটায় বলছি, যে জায়গাটার কথা বলছি সেই জায়গার মাটির যে স্ট্রাকচারটা বা সেখানে রকস এর যে স্ট্রাকচারটা, মাটি তো উপরের পর্যায়ে, তারপরে নিচে তো রকস, তাহলে সেই নেচার অফ রকসটা কেমন, সেখানে তার স্ট্রেংথটা কতটা। এরপরে হচ্ছে স্ট্রাকচার অফ বিল্ডিংস, অর্থাৎ যে বিল্ডিং গুলো ওখানে বানানো হয়েছে সেই বিল্ডিং এর স্ট্রাকচারটা কেমন করে বানানো হয়েছে, তার উপর কিন্তু নির্ভর করছে ওই হ্যাজার্ডটা ডিজাস্টার হবে কি হবে না। এখানে একটা কথা লেখা হয়েছে দেখো, আর্থকোয়েক ডাজ নট কিল বাট দ্য স্ট্রাকচারস। ভূমিকম্প মানুষকে মারে না, কি মারে, বিভিন্ন ধরনের এই যে বিল্ডিং স্ট্রাকচার এগুলো ঘাড়ের উপর পড়ে কিন্তু মানুষ মারা যায়। ঠিক আছে, তাহলে ভূমিকম্প একটা যদি ফাঁকা জায়গায় হয় তো কিছু সেখানে কারোর কোনো ক্ষতি হয় না, কিন্তু যখনই কোনো বাড়ি ঘর ভেঙে পড়লো সেইটা থেকে কিন্তু মানুষের ক্ষতি হয়। এটাই বলতে চাইছে, অর্থাৎ বলছে যদি একটা মানে খুব বেশি ভয়ঙ্কর ভূমিকম্প নয়, যদি একটা মিডিয়াম ভূমিকম্প হয় এমন একটা জায়গায় যেখানে জায়গায় লোকজন ঘনবসতিপূর্ণ একটা জায়গা, সেখানে বাড়ি ঘর প্রচন্ড, সেই সব জায়গায় কিন্তু ভূমিকম্প যদি একটা মিডিয়াম হয়, এমন কিছু মানে শক্তিশালী ভূমিকম্প নয়, তাহলেও কিন্তু সেখানে সেটা ডিজাস্টার হয়ে যেতে পারে। অথবা এমন একটা জায়গা যেখানে মাটির স্ট্রেংথ, যে রকস এর যে স্ট্রেংথটা সেটা ভালো নেই, তাহলে সেখানে একটা যদি মিডিয়াম ভূমিকম্প হয় তাহলে কিন্তু সেখানে কি হবে, ফাটল দেখা দেবে, বাড়িঘর ভেঙে পড়বে ইত্যাদি হবে। আরেকটা হচ্ছে কি স্ট্রাকচার অফ বিল্ডিংস, অর্থাৎ এমন একটা মিডিয়াম ভূমিকম্প হয়েছে বাট বাড়িঘরগুলো মানে সায়েন্টিফিক পদ্ধতিতে ভূমিকম্পকে রোধকারী জিনিস যেমন ভাবে বানানো উচিত সেইভাবে বানানো হয়নি। ঠিক আছে, ভূমিকম্পকে প্রতিহত করার জন্য যেসব টেকনোলজি ইউজ হয় এখন সেগুলো ইউজ করা হয়নি, তাহলে এরকম জায়গায় মিডিয়াম ধরনের কোনো ভূমিকম্প হলেও কিন্তু সেখানে কিন্তু বাড়িঘর পড়ে যাবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে কনসিকুয়েন্স অফ আর্থকোয়েক বলতে আমাদের এটা জানতে হবে, শুধু ম্যাগনিটিউড বা ইন্টেন্সিটি না, আমাদের আরো অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে পপুলেশন, নেচার অফ রকস এবং স্ট্রাকচার অফ বিল্ডিংস। এগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলেও কিন্তু একটা আর্থকোয়েক যেটা হ্যাজার্ড সেটা ডিজাস্টার হয়ে যেতে পারে এই সব কারণে। নেক্সট স্লাইড। আচ্ছা, ফ্যাক্টরস ডিটারমিন দ্য ডিস্ট্রাকটিভনেস অফ অ্যান আর্থকোয়েক, মানে যেটা আমি আগে বলছিলাম ওটাই বলছি, যে কোন কোন কারণে একটা আর্থকোয়েক একটা ডিস্ট্রাকটিভ চেহারা নিতে পারে। সব সময় আর্থকোয়েক হলেই যে একটা সাংঘাতিক কিছু হয়ে যায় তা তো নয়, অনেক সময় বেশি কিছু হয় না, বেশিরভাগ মানুষই ভালো সুস্থ ঠিক থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে খুব বড় ধরনের কিছু হয়ে গেল। সেইগুলোর কারণটা কি, কারণগুলো হচ্ছে, ফার্স্ট কারণ হচ্ছে ম্যাগনিটিউড আর ইন্টেন্সিটি অফ আর্থকোয়েক। এটা তো সব সময় ঠিক কথা, যে ম্যাগনিটিউড আর ইন্টেন্সিটি যদি বেশি বা কম তার উপর নির্ভর করছে একটা আর্থকোয়েক কতটা ডিস্ট্রয় করতে পারবে। ঠিক আছে, ম্যাগনিটিউড ইন্টেন্সিটি বেশি হলে স্বাভাবিকভাবেই সেটা মানে বেশি ক্ষতিগ্রস্ত করবে মানুষকে। নাম্বার 2 হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য এপিসেন্টার। ঠিক আছে, ডিস্টেন্স ফ্রম দ্য এপিসেন্টার, এখন যে জায়গাটায় আমি ভাবছি সেই জায়গাটা এপিসেন্টার থেকে কত দূরে, এপিসেন্টারটা কোথায়, সেটা হচ্ছে মেন কথা। এপিসেন্টারই মানে হচ্ছে এপিসেন্টারের ভার্টিক্যাল নিচেই হচ্ছে কি আছে, ফোকাস আছে, তার মানে ওইখানেই হচ্ছে সূত্রপাত হয়েছে, ওইখানটাই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সাপোজ এপিসেন্টারটা যদি সমুদ্রের তলায় হয়, এপিসেন্টার যদি সমুদ্রের তলায় হয় তাহলে এপিসেন্টার থেকে দেখা গেল যে মানুষের বসবাসযোগ্য জায়গা সেখান থেকে অনেকটাই দূরে, তাহলে আশেপাশের যে জায়গাগুলো সেগুলো হয়তোবা ভূমিকম্প অনুভব হবে, কিন্তু যেহেতু এপিসেন্টারটা এমন একটা জায়গায় যেখানে কোনো লোকবসতিই নেই, ঠিক আছে, তো সেই রকম জায়গা থেকে যদি খানিকটা দূরে মানুষের মধ্যে
মানে বুঝতে পারবে লোকে, কিন্তু তার ক্ষতির সম্ভাবনাটা কমে যাবে। তাহলে বা যে কোনো জায়গায় যেখানে এপিসেন্টার থাকবে সেখানে সবচেয়ে বেশি ক্ষতি হবে, অন্যান্য জায়গায় অনেক পরিমাণ কমে যাবে, ক্ষতির পরিমাণ কমে যাবে। নেক্সট হচ্ছে ডেপথ অফ দ্য আর্থকোয়েক, যেটা বলেছিলাম, যদি ফোকাসটা মাটির অনেক নিচে হয়, অনেক ডিপে হয়, তাহলে কিন্তু ক্ষতির পরিমাণ কমবে। আর ফোকাসটা যত উপর দিকে আসবে, তত কিন্তু আমরা কি দেখবো যে ক্ষতির পরিমাণটা বাড়ছে। ঠিক আছে, মাটির ভূপৃষ্ঠের যত কাছে আসবে ফোকাসটা, এপিসেন্টার আর ফোকাসের মধ্যে দূরত্বটা যত কম হবে, তত কিন্তু ক্ষতির পরিমাণ বাড়বে। নেক্সট হচ্ছে ডিউরেশন অফ শেকিং, অর্থাৎ কতক্ষণ ধরে ভূমিকম্পটা হলো তার উপরও নির্ভর করছে। ভূমিকম্প যদি খানিকক্ষণ বেশি হয়ে গেল তাহলেই কিন্তু শেষ হয়ে যাবে, অল্প সময় অনেক কিছু হয়ে যায়। তো সেটা নির্ভর করছে যে ডিউরেশনটা কতটা। নেক্সট হচ্ছে কি লোকাল জিওলজি মানে ওইটাই, যে মাটির যে গরম, যেখানে যে জায়গাটার কথা আমরা বলছি, সেখানে যে নিচে যে আর্থের যে ক্রাস্টটা আছে, সেখানে রকের স্ট্রাকচারটা কিরকম, রকের স্ট্রেংথটা কিরকম, তার উপর কিন্তু নির্ভর করছে যে এই জায়গাটা কতটা ক্ষতিগ্রস্ত হবে কি হবে না। নেক্সট হচ্ছে কনস্ট্রাকশন প্র্যাকটিস। কনস্ট্রাকশন যে মানে লোকে তো বাড়ি ঘর, তারপরে তোমার বাঁধ তৈরি করে, তারপরে ব্রিজ তৈরি হচ্ছে, এই সমস্ত কনস্ট্রাকশন গুলো কতটা ভূমিকম্পকে মাথায় রেখে বানানো হচ্ছে। অর্থাৎ ভূমিকম্প মানে কি, মাটি দুলবে, মাটির কম্পন হবে, সেই কম্পনটাকে কতটা সে রেজিস্ট করতে পারবে স্ট্রাকচার গুলো, সেইভাবে যদি সায়েন্টিফিক্যালি বানানো হয়, যেটা জাপানে জানো এখন বহু জায়গায়, অনেক বড় বড় জায়গাতেই বা অনেক জায়গাতেই এইভাবেই বড় বড় স্ট্রাকচার গুলো বানানো হয়, যাতে কোনো ভূমিকম্প বা ইত্যাদি এই ধরনের কিছুটা হলেও তাকে রোধ করতে পারে। মানে ওই স্ট্রাকচারটা ভূমিকম্পকে রোধ করতে পারে না, মানে ওটা ভেঙে পড়বে না, এইটা অ্যাসিউর করা যেতে পারে কিছুটা হলেও। নেক্সট হচ্ছে বিল্ডিং কোড এনফোর্সমেন্ট, অর্থাৎ তোমাদের বলা হয়েছিল প্রথম দিন আমি যখন আর্থকোয়েক পড়াচ্ছিলাম না কি পড়াচ্ছিলাম তোমাদের, সম্ভবত প্রিপেয়ারনেস পড়াচ্ছিলাম যখন, তো প্রিপেয়ারনেস এর সময় আমি বলেছিলাম যে বিল্ডিং কোড মানে এক একটা মিউনিসিপ্যালিটি মানে বলে দেয় যে এইভাবে এই জায়গাতে কিন্তু এত বেশি তুমি বিল্ডিং বানাতে পারবে না, এত তলার উপর তুমি বিল্ডিং করতে পারবে না। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন থাকে, বিল্ডিং কিভাবে বানানো হবে সেইগুলো বলে দেওয়া থাকে। এখন সব জায়গায় মানুষ মানে না, যেখানে মানুষ মেনে চলে সেই সব জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাভাবিকভাবেই অনেক কম হয়, আর যেখানে মানুষ মেনে চলে না সেখানে ডিস্ট্রাকশন বেশি হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, এবারে হচ্ছে আমরা এফেক্ট গুলো দেখবো, মানে আর্থকোয়েকের এফেক্ট গুলো কি। প্রাইমারি এফেক্টস অফ আর্থকোয়েক, প্রথম হচ্ছে দেখো গ্রাউন্ড শেকিং। তো এটাই হচ্ছে সব থেকে প্রথম কথা, অর্থাৎ কি হবে না, গ্রাউন্ডটা কি করবে, কাঁপবে বা দুলবে যাই বলো, এইটাই হচ্ছে মোস্ট ডমিনেন্ট কজ ফর ড্যামেজ। অর্থাৎ এই যে ভূকম্পনটা হচ্ছে, এই কম্পনটাই হচ্ছে কিন্তু বেশিরভাগ ধ্বংসের কারণ। এরপরে হচ্ছে কি টেকটনিক ডিফরমেশন, the large area of land can sink or subside due to severe earthquake. কোনো টেকটনিক ডিফরমেশন, টেকটনিক মানে তো তোমাদের বলেছি যে ক্রাস্টের ওপর যে অংশটা, যে প্লেটের মতো যে দেশ মহাদেশগুলো প্লেটের মতো রয়েছে, যে ক্রাস্টটা রয়েছে যেটা ম্যান্টলের উপর বা স্থানোস্ফিয়ারের উপর ভাসছে, তো সেই টেকটনিক ডিফরমেশন হতে পারে কিভাবে না, কোনো যদি ভূমিকম্প হয় এই সময় কি হয়, ফ্র্যাকচার হয়, আর্থের সারফেসটা ফ্র্যাকচার হয় বা ফাটল দেখা যায়, এবং দেখা যায় কোনো সময় একটা বড় এরিয়া হঠাৎ মাটির মানে বসে গেল, ধসে গেল, ধস নামা বলে না, নিচে বসে গেল। আবার কোনো সময় দেখা যায় ওপরে উঠেও আসতে পারে। এই সমস্ত যখন একটা ভূমিকম্প হয় তখন কোনো জায়গা মাটির তলায় ঢুকে যেতে পারে, আবার অনেক সময় উপরের দিকে উঠেও আসতে পারে। যেটা ছিল একটা নর্মাল সমতল জায়গা ছিল, সেটা অনেক সময় নেমে যেতে পারে, যাকে বলা হয় বসে যাওয়া, আমরা বলি না বসে গেছে, সেই রকম হচ্ছে সাবসাইড বলে, সিঙ্ক অর সাবসাইড, অথবা সেটা ওপরে উঠে যেতে পারে। হ্যাঁ, সেটাকে বলা হয় আপ থার্স্ট, অথবা উপর দিকে উঠেও আসতে পারে। যেমন গুজরাটে কচ্ছের রন বলে আমরা একটা জায়গা আছে জানি, যেখানে 1819 সালে একটা আর্থকোয়েক হয়েছিল,
সেখানে কিন্তু এরকম একটা আপ থ্রাস্ট হয়েছিল, মানে এটা ওপর দিকে উঠে এসেছিল, যে টেকটনিক ফরমেশনটা ওপর দিকে মানে ডিফরমেশন হয়ে যায়, হয় উপর দিকে নামছে নালে নিচের দিকে, ওপর দিকে উঠছে নালে নিচের দিকে নামছে, এটা একটা ডিফরমেশন হয়ে যায়। তো এইরকম একটা ডিফরমেশন হয়েছে কচ্ছের রন গুজরাটে, ঠিক আছে, 1819 সালে একটা ভূমিকম্প হয়েছিল যার ম্যাগনিটিউড ছিল 7.7 থেকে 8.1, আর মার্কেলি স্কেলে ছিল কত, ইন্টেন্সিটি ছিল 11, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে প্রাইমারি এফেক্টস এর মধ্যে আমরা কি দেখলাম, গ্রাউন্ড শেকিং দেখলাম আর টেকটনিক ডিফরমেশন, এই দুটো আমরা দেখলাম। নেক্সট হচ্ছে সেকেন্ডারি এফেক্টস অফ আর্থকোয়েক। সেকেন্ডারি এফেক্টস কি? These are the effects which happen at the end or after the earthquake is over. অর্থাৎ প্রাইমারি এফেক্টস মানে কি, যখন আর্থকোয়েকটা হচ্ছে ওই সময়ই হলো এটা, ঠিক আছে, এই ঘটনাটা তখনই ঘটলো, তাকে আমরা বলছি প্রাইমারি এফেক্ট। আর সেকেন্ডারি এফেক্ট হচ্ছে যখন আর্থকোয়েকটা জাস্ট শেষ হয়ে গেছে অথবা আর্থকোয়েকটা হয়ে গেছে তারপরেই এই এফেক্ট গুলো আমরা দেখতে পেলাম, তখন তাকে আমরা বলবো সেকেন্ডারি এফেক্ট। অর্থাৎ ওই আর্থকোয়েকের জন্যই হয়েছে, কিন্তু এটা আর্থকোয়েক শেষ হয়ে যাওয়ার পরে হয়েছে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে কি, সয়েল লিকুইফ্যাকশন। সয়েল লিকুইফ্যাকশন, নেক্সট হচ্ছে ল্যান্ড অ্যান্ড মাডস্লাইডস, ল্যান্ডস্লাইডস, সুনামিস, ঠিক আছে, এইগুলো সেকেন্ডারি এফেক্টস। সয়েল লিকুইফ্যাকশন কি? low density saturated sand of equal size start behaving like a jelly with no strength to hold a building and the building gets tilted or collapsed. এটা একটা অদ্ভুত জিনিস যে মাটির অনেক সময় যে বালি থাকে না, মাটির কণাগুলো যেখানে বিশেষ বালি মেশানো থাকে, তো স্যাচুরেটেড স্যান্ড মানে হচ্ছে কি, যে আমরা জানি যে মাটির যে কণাগুলো, সেই কণাগুলোর মাঝে কি থাকে, পোর্স থাকে বা ছিদ্র থাকে, সেই পোর্স বা ছিদ্রের মধ্যে যদি জল ভর্তি থাকে, ওই ছিদ্রগুলোর মধ্যে যদি জল ভর্তি থাকে তাকে বলা হয় স্যাচুরেটেড সয়েল, ঠিক আছে। তাহলে এইরকম যদি স্যাচুরেটেড স্যান্ড মানে বালি আছে, কোনো মাটির মধ্যে যদি বালির পরিমাণ বেশি আছে এবং সেই বালিটা কিরকম আছে, স্যাচুরেটেড অবস্থায় আছে, অর্থাৎ ওই মাটির যে কণার মধ্যে যে আমরা যে পোর স্পেস গুলো দেখি সেগুলো যদি জলে ভর্তি থাকে তাকে স্যাচুরেটেড বলা হয়। এই স্যাচুরেটেড স্যান্ড অফ ইকুয়াল সাইজ মানে একই সাইজের এই স্যান্ড যখন এরকম ভূমিকম্প হয় তখন তারা কি হয়, সাডেনলি একটা জেলির মতো ব্যবহার করতে থাকে। মানে যে মাটিটা ছিল কিরকম, মাটিটা সলিড মাটি, তো সেই মাটিটা হঠাৎ জেলি জেলি টাইপের বিহেভিয়ার করতে থাকে, এবং তখন সেই তার ফলে কি হয়, সলিড সারফেসটা জেলি জেলি হয়ে গেলে কি হবে, তখন সেটা হচ্ছে ওপরে যে বিল্ডিং স্ট্রাকচার আছে সেগুলোকে ধরে রাখার ক্ষমতা চলে যায় এবং সেটা তখন বসে যায়, এবং বিল্ডিংটা দেখা যায় অনেক সময় বেঁকে গেছে অথবা ভেঙে পড়ে গেছে। তোমাদের ছবি দেখাবো, সয়েল লিকুইফ্যাকশনের ছবি আছে। হ্যাঁ, এইটা হচ্ছে দেখো, বিয়ারিং ক্যাপাসিটি ফেলিওর ডিউ টু লিকুইফ্যাকশন। লিকুইফ্যাকশন মানে কি, এই যে বললাম যে ওই মাটিটা যে স্যান্ড আছে বেশি, মাটির তলায় যে মাটির মধ্যে বালির পরিমাণ আছে বেশি, একই সাইজের এরকম কণাগুলো যদি স্যাচুরেটেড হয় ভূমিকম্পের সময় তারা জেলির মতো বিহেভিয়ার করে এবং অনেকটা লিকুইড হয়ে যায়, এবং তার ফলে তাদের স্ট্রেংথ কমে যায় এবং বাড়িঘর কিন্তু তার উপর দাঁড়াতে পারে না, এবং কি দেখছো, বেঁকে গেছে অথবা পড়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে ওপরের ছবি দেখো, নিচেও দেখো, এই ঘটনাটা কে আমরা বলি সয়েল লিকুইফ্যাকশন। এটাও হচ্ছে একটা সেকেন্ডারি এফেক্ট অফ আর্থকোয়েক। আচ্ছা, এই ছবিটা হচ্ছে গ্রাউন্ড শেকিং। গ্রাউন্ড শেকিং তোমাদের হচ্ছে এটা প্রাইমারি এফেক্ট। গ্রাউন্ড শেকিং এ দেখছো রেল লাইনে কি অবস্থা, এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা ভেঙে গেছে, এগুলো জাস্ট গ্রাউন্ড শেকিং এই এইগুলো হয়, এটা প্রাইমারি এফেক্ট। যখনই হলো ভূমিকম্প তখন এই ধরনের এফেক্ট সাথে সাথে দেখা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে ল্যান্ড অ্যান্ড মাডস্লাইডস। Large masses of dry soil and rocks become unstable and move down the slopes. আমরা জানি যে পাহাড় বা যে স্লোপের মধ্যে অনেক সময় কি থাকে, পাথর, মাটি, এগুলো ড্রাই শুকনো সয়েল, তারপর পাথর, এগুলো সব থাকে। এগুলো হঠাৎ করে যখন নাড়া খায়
একটা কম্পন হয় তখন সেই কম্পনে কি হয়, তারা উপর থেকে সব পড়তে শুরু করে, ঠিক আছে? কারণ সেগুলো ফিক্স না, সেগুলো জাস্ট মানে লুজলি রয়েছে, ঠিক আছে? স্লোপের মধ্যে লুজ পাথর মাটি থাকে না, তো সেইটা যদি হঠাৎ করে নাড়া খায় তখন কি হয়, সেটা নিচের দিকে নামতে থাকে। এইটাকে বলা হয় ল্যান্ড অ্যান্ড মাড স্লাইড, ওই স্লোপ দিয়ে সেটা নিচের দিকে নামতে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি ল্যান্ডস্লাইডস। Cracks and fissures that occur as a result of severe earthquake can cause landslide. যখন এরকম ভূমিকম্প হয়, আর্থকোয়েক হলো, তখন কি হয়, মাটিতে ফাটল বা ফিশার, ক্র্যাক, ফাটল দেখা দেয়। এবং এই ফাটল যে দেখা দেয় তার ফলে কিন্তু কি হয়, মাটি ধস নামতে পারে, ঠিক আছে? ছবি আছে, দেখো, এটা হচ্ছে ল্যান্ডস্লাইড। দেখতে পাচ্ছ এখান থেকে মাঝখান থেকে কিরকম ভাবে এই যে মানে ধস নেমে গেছে, ঠিক আছে? কোনো একটা যদি ক্র্যাক হয়, ফাটল হয়, তখন ওই জায়গার স্লোপের হলে বিশেষ করে, তখন সেই জায়গাটা ধরে থাকতে পারে না, সেটা আলটিমেটলি ভেঙে পড়ে, সেটাকে আমরা বলছি ল্যান্ডস্লাইড। নেক্সট হচ্ছে কি সুনামি। সুনামি তো আমরা পড়তেই হবে আমাদের, সুনামি একটা আলাদা একটা মানে তোমাদের চ্যাপ্টারের মধ্যেই আছে সুনামি, কিন্তু সুনামি তোমার এটা একটা সেকেন্ডারি এফেক্টস অফ আর্থকোয়েক, মানে আর্থকোয়েকের কারণেও কিন্তু সুনামি হয়, সুনামি নিজেও হয়, সুনামি তো নিজে একটা ডিজাস্টার ইন ইটসেলফ, কিন্তু সুনামি আর্থকোয়েকের জন্যও হয়। যে 2004 সালে যে সুনামিটা হয়েছিল, সেই সময় কিন্তু ইন্দোনেশিয়ার ওই জায়গায় একটা 8.1 সামথিং একটা আর্থকোয়েক হয়েছিল ম্যাগনিটিউডে। সেই আর্থকোয়েকের জন্যই আবার কিন্তু বিরাট বড় বড় সমুদ্রের জলের যে প্রাচীর তৈরি হয়, ঠিক আছে, ওয়াল অফ ওয়াটার, মানে বিরাট বড় বড় প্রাচীর জলের, এবং সেটা ঠেলে এসে একদম কোথায় পড়ে, কোস্টাল এরিয়াতে এসে পড়ে, ঠিক আছে? তাহলে a severe earthquake can generate seismic sea wave that push large wall of water against the coastal land area, ঠিক আছে? যদি এরকম কোন জায়গায় খুব বেশি ধরনের ভূমিকম্প হয়, তখন কিন্তু সুনামি সৃষ্টি হয়ে যায়। এবং এই সুনামি মানে কি, লার্জ ওয়াল অফ ওয়াটার, মানে জলের প্রাচীর, বিরাট জলের প্রাচীর হঠাৎ করে এসে কি হয়, প্রচন্ড গতিবেগে দৌড়ে আসে এবং এসে কোস্টের ওপর এসে আছড়ে পড়ে। এবং কোস্টে এলে কি হবে, সেখানে কি হবে, বন্যা হয়ে যাবে তো, এবং আশেপাশে যা আছে তো সব তো ভাসিয়ে দেবে, এক নম্বর, তাছাড়া বন্যাও হয়ে যাবে ওখানটা। তাহলে সেকেন্ডারি এফেক্টস অফ আর্থকোয়েকের মধ্যে আমরা কি দেখলাম, সয়েল লিকুইফ্যাকশন, ল্যান্ড অ্যান্ড মাড স্লাইডস, ল্যান্ডস্লাইডস আর সুনামি। এই যে সুনামি দেখছো, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে ওয়াল অফ ওয়াটার মানে চলে আসছে, মানে এর দিকে চলে আসছে শহরে, মানে কোস্টের দিকে এসে ধাক্কা মারছে। আচ্ছা, তাহলে আমরা এরপরে আমরা দেখবো যে এই যে এফেক্ট গুলো দেখলাম, এই এফেক্টের ফলে মানে ইম্প্যাক্টটা কি, এগুলো তো এফেক্ট ছিল, এফেক্টের ফলে ইম্প্যাক্টটা কি হয়েছে। ইম্প্যাক্ট বলতে আমি বলছি যে রিয়েল যে ইম্প্যাক্ট, যেটা আমরা মানুষ বা হিউম্যান সোসাইটি যেটা অনুভব করছে, সেটা কি। নাম্বার 1 হচ্ছে বিল্ডিং এন্ড ব্রিজ কোল্যাপস। বুঝতে পারছো, ব্রিজ, বিল্ডিং এগুলো সব ভেঙে পড়ছে। চেঞ্জ ইন আন্ডারগ্রাউন্ড ওয়াটার সোর্সেস, যেহেতু নিচে এই যে ওপর নিচ থেকে তোমার আসছে ভূমিকম্পটা, এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার সোর্স সব তো মুভ করে দিচ্ছে এদিক ওদিক, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার সোর্সটাও চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ আমরা যেটাকে গ্রাউন্ড ওয়াটার বলি, যেটা মাটির তলা থেকে জল, এটা আমাদের কত কাজে লাগে, তো এই জলও কিন্তু, জলের যে সোর্সটা, এটা চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা আগে যেখানে ছিল সেখান থেকে সেখানে না থাকতে পারে। এরপর হচ্ছে চেঞ্জ অফ কোর্স অফ রিভার। এই যখন বড় ভূমিকম্প হয়, একটা রিভার নিজের দিক পরিবর্তন করে ফেলে, ঠিক আছে, এই যে দিক পরিবর্তন করে ফেলে, আমরা তো জানি যে রিভার তো এমনিতেই দিক পরিবর্তন করে, কিন্তু একটা ভূমিকম্পের কারণেও কিন্তু দিক পরিবর্তন হয়ে যায়।
নেক্সট হচ্ছে কি রাপচার অফ ওয়াটার পাইপলাইন এন্ড গ্যাস লাইন। এই যে যখন এই ওয়াটার পাইপলাইন মাটির তলা দিয়ে গেছে, গ্যাস লাইন গুলো মাটির তলা দিয়ে গেছে, বুঝতেই পারছো যখন ভূমিকম্প হয় এগুলো তো সব ধ্বংস হয়, এগুলো ভেঙে যায়। এবং পাইপলাইন ভেঙে গেলে তো জানো জলের সোর্স, জলের যে সাপ্লাইটের সমস্যা। আর গ্যাস লাইনটা তো গ্যাস যে গেছে তার মানে গ্যাস লিক করে সেখান থেকে তো বড় ধরনের অগ্নিকাণ্ড হওয়ার খুবই সম্ভাবনা। এরপর হচ্ছে কি ক্রিয়েশন অফ নিউ আইল্যান্ড এন্ড ডিসঅ্যাপিয়ারেন্স অফ অ্যান আইল্যান্ড। কোনো একটা সময় যদি একটা বড় ধরনের ভূমিকম্প হলে নতুন একটা আইল্যান্ড সৃষ্টি হতে পারে, আবার একটা আইল্যান্ড সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যেতে পারে। কেন? ওটা যে তোমাদের বললাম প্রাইমারি এফেক্টে আমি বলেছিলাম, প্রাইমারি এফেক্টে একটা কথা বলেছিলাম টেকটনিক ডিফরমেশন। টেকটনিক ডিফরমেশনে কি হয়, একটা এরিয়া নিচে বসে যেতে পারে, লার্জ এরিয়া টেকটনিক প্লেট, ঠিক আছে, ক্রাস্ট, যেটা ক্রাস্টের অংশ অনেকটা নিচে ঢুকে যেতে পারে অথবা ওপর দিকে উঠে আসতে পারে। যদি যে ক্রাস্টটা ধরো অরিজিনালি নিচে ছিল, সমুদ্রের হয়তো জলের তলায় ছিল, সেটা হয়তো ভূমিকম্পের ফলে উপর দিকে উঠে এলো, ভূমিকম্পের ফলে উপর দিকে উঠে এলো এবং একটা নতুন আইল্যান্ড তৈরি হয়ে গেল। আবার যেখানে একটা আইল্যান্ড ছিল সেটা হয়তো পুরোটা সাবসাইড করে গেল, বসে গেল, তার ফলে কি হলো সেটা অদৃশ্য, সেটা আর দেখা যায় না, জলের তলায় চলে গেছে। তো সেই ধরনের ব্যাপারগুলো আর্থকোয়েকের সময় কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এটা হচ্ছে আর্থকোয়েকের একটা ইম্প্যাক্ট। নেক্সট হচ্ছে এটা প্রাইমারি ইম্প্যাক্ট বললাম, এবার হচ্ছে কি সেকেন্ডারি ইম্প্যাক্ট। প্রাইমারি আর সেকেন্ডারি কথাটা বারবার কেন আসছে মনে রাখবে, প্রাইমারি মানে হচ্ছে যেটা হচ্ছে ওটা থেকে ডাইরেক্টলি হচ্ছে, আর সেকেন্ডারি মানে হচ্ছে যেটা প্রাইমারি থেকে হচ্ছে, প্রাইমারি এফেক্ট গুলোর জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি ইম্প্যাক্ট। আর মেন যে ডিজাস্টার বা হ্যাজার্ড তার থেকে যে ইম্প্যাক্টটা ডাইরেক্ট হচ্ছে তাকে বলা হচ্ছে কি প্রাইমারি ইম্প্যাক্ট। আর যেটা প্রাইমারি ইম্প্যাক্টের জন্য যে ঘটনাটা আবার ইফেক্ট আসছে, সেই ইম্প্যাক্টটা আসছে, সেটাকে বলা হয় সেকেন্ডারি ইম্প্যাক্ট। যেমন দেখো ডেথ অ্যান্ড ড্যামেজ ডিউ টু কোলাপস অফ ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং বিল্ডিং, তাহলে প্রাইমারিতে কি ছিল, কোলাপস অফ বিল্ডিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, আর সেকেন্ডারিতে কি এলো, সেকেন্ডারিতে এলো এই যে বিল্ডিং গুলো ভেঙে পড়লো তার ফলে যে মানুষের মৃত্যু হলো তাকে বলা হচ্ছে কিন্তু এটা সেকেন্ডারি ইম্প্যাক্টে চলে এলো। নেক্সট হচ্ছে ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন। ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন, ওই যে বললাম গ্যাস লাইনটা, মাটির নিচে যে গ্যাস লাইনটা গেল, এই গ্যাস লাইনটা ভেঙে গেল, তো গ্যাস লাইনটা যদি ভেঙে যায়, গ্যাস লিক করলো, সেখান থেকে ফায়ার এক্সপ্লোশন ইত্যাদি হতে পারে। এটা হচ্ছে সেকেন্ডারি ইম্প্যাক্ট। প্রাইমারি ইম্প্যাক্ট ছিল গ্যাস লাইনটা ভেঙে যাওয়া, সেকেন্ডারি ইম্প্যাক্ট হচ্ছে ওইটার ফলে যেটা হলো। নেক্সট হচ্ছে কি স্প্রেড অফ ডিজিজ অ্যান্ড এপিডেমিক্স ডিউ টু ডিসরাপশন অফ ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন। দেখো যখন মাটির নিচের দিকে যে স্যানিটেশন, যে এইসব যে তোমাদের সিওয়েজের পাইপ গুলো তো গেছে, নর্দমার যে জল যাচ্ছে সেই পাইপ গুলো তো মাটির তলা দিয়ে গেছে, আবার খাবার জলের পাইপ গুলো তো মাটির তলা দিয়ে গেছে। তো এইগুলো কি হবে, খাবার জল, নোংরা জল সব মিশে যাচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে যে মানুষ যে মানে বিশুদ্ধ খাবার জল না পাওয়ার ফলে, দূষিত জল পান করার ফলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, এপিডেমিক সৃষ্টি হয় এই সময়, ঠিক আছে। এবং সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সেকেন্ডারি ইম্প্যাক্ট। এপিডেমিক তো ইটসেলফ একটা ডিজাস্টার, কিন্তু এপিডেমিকটা আবার কি আর্থকোয়েকের জন্য আবার হচ্ছে, ঠিক আছে। ফ্লাডস ফ্রম ড্যাম ফেলিওর, আবার যদি ধরো স্ট্রাকচার গুলো ভেঙে পড়ছে, যদি ড্যামের মানে ড্যাম মানে বাঁধ, বড় বাঁধ যদি ভেঙে যায় এই ভূমিকম্পের ফলে, তাহলে বুঝতে পারছো কি পরিমাণ জল হঠাৎ করে রিলিজ হয়ে যাবে আশেপাশের যে জায়গাগুলি আছে, তাহলে সেই জায়গায় তো হঠাৎ করে ফ্লাড হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি সি ইন্ট্রুশন এন্ড ফ্লাড ডিউ টু সুনামি টাইডস। এবার সুনামি তো আমি বলেছি ওটা প্রাইমারি ইম্প্যাক্টের মধ্যে পড়ছে, সুনামি আসছে, এই সরি সেকেন্ডারি এফেক্টে পড়ছে সুনামি। এবার সুনামির আবার ইম্প্যাক্ট হচ্ছে কিরাম দেখো, সুনামি হচ্ছে সি ইন্ট্রুশন মানে সমুদ্রের জল চলে এলো, কোস্টাল এরিয়ার ভিতর সমুদ্রের জল চলে এলো এবং ফ্লাড হয়ে গেল, সমুদ্রের জল চলে এলো এবং ফ্লাড হয়ে গেল, এইভাবে হলো, এটা হচ্ছে সেকেন্ডারি ইম্প্যাক্ট। তাহলে এইটা মনে রাখবে, এগুলো হচ্ছে সেকেন্ডারি ইম্প্যাক্ট। আচ্ছা, এখানে দেখবে তোমাদের কিছু দিয়ে রেখেছি আমি, যে লিস্ট অফ মেজর হিস্টোরিক আর্থকোয়েকস, আরো আছে, আরো আছে, আমি সবটা দেইনি, কিছু দিয়েছি, এটা তোমাদের আরো পড়তে হবে, আমি আরো দেব যে কত হিস্টোরিক আর্থকোয়েকস আছে, তার মধ্যে তোমরা যেগুলো ভারতবর্ষে আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়বে। এখানে একটাই আছে, 2001 সালে গুজরাটে হয়েছিল,
ভুজে হয়েছিল, হ্যাঁ এইখানে হয়েছিল 6.9 ম্যাগনিটিউডের একটা হয়েছিল, ঠিক আছে। এইটা একটা দিয়েছি, এগুলো হচ্ছে সারা পৃথিবীতে যে বড় ধরনের ম্যাগনিটিউডের হয়েছে, কারণ দেখতে পাচ্ছ তোমরা ম্যাগনিটিউডটা কিরকম আছে, 8, 7, 9.5, আমরা বলেছি 0 থেকে 9 হচ্ছে এটা রিক্টার স্কেল, তাহলে সেইখানে 9.5 পর্যন্তও আছে, 1960-তে চিলিতে হয়েছে। তো এইগুলো দেখবে একটু। আচ্ছা, সাম পাস্ট আর্থকোয়েকস ইন ইন্ডিয়াতে আছে, এগুলো আছে, আরো দেবো, এটা 2001 পর্যন্ত দেওয়া আছে, আরো দেব। এখন সবগুলো কি মুখস্থ করতে পারবে না, এত মুখস্থ করা সম্ভব নয়, বাট আমি পরে, এখন তোমাদের সবটাই পড়বে, কিন্তু কিছু আমি বলে দেবো যেগুলো হচ্ছে তোমরা মানে কোনো সময় ভুলবে না, সেই রকম কিছু কিছু আছে, সেগুলো তোমাদের সব সময় মনে রাখতে হবে। এখানে দেখো, আগের দিন তোমাদের একদিন বলেছিলাম যে ম্যানমেড আর্থকোয়েকের কিন্তু এখানে একটা উদাহরণ আছে, 1967 কোয়েনাতে 6.5 এর একটা ম্যাগনিটিউডের হয়েছিল, এবং তার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ছিল কত, 8। এইটা একটা কিন্তু ম্যানমেড, এটা নট ন্যাচারাল, ঠিক আছে, মনে রাখবে, এইটা যেমন ইম্পর্টেন্ট, এটা মনে রাখার দরকার, মহারাষ্ট্রের কোয়েনাতে। আচ্ছা ম্যাডাম ম্যানমেড কিভাবে? তুমি কে বলছো? প্রিয়তোষ। আচ্ছা, ম্যানমেড কিভাবে, আমি প্রথম দিন বোধহয় তুমি ছিলে না ক্লাসে, তাহলে কোয়েনা ম্যানমেড হতে পারে? তো ম্যানমেড তো অনেকগুলো আছে, কে বলতে পারবে? এই দেখো, আজকে আমি আর্থকোয়েক শেষ করছি, তোমরা এখন জিজ্ঞেস করছো ম্যানমেড কিভাবে, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে যে ম্যানমেড আর্থকোয়েক কিভাবে হয়? এনিওয়ান? ম্যাম মানুষের দ্বারা যে হয় এগুলা হ্যাঁ, ধ্বংসস্তূপ কিভাবে, ও সেটাই জিজ্ঞেস করছে, কিভাবে কিভাবে? যেমন পারমাণবিক ম্যাডাম বিস্ফোরণ হলে পারমাণবিক বোমা ফেলে, হ্যাঁ এটা ম্যাম বোমা ফেললে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক আছে, আমি বলছি, তোমরা মাইক্রোফোনটা বন্ধ করো। আচ্ছা, হ্যাঁ ম্যাম তাহলে হচ্ছে ম্যানমেড হতে পারে বেসিক্যালি, মানে ফিল করতে পারবে কোনো সময় যদি পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়, অথবা আমি যেটা বলেছিলাম যে রাস্তাঘাট তৈরি করার জন্য যখন পাহাড় কেটে রাস্তা তৈরি হয়, পাহাড় কেটে যখন রাস্তা তৈরি হয় তখন ডায়নামাইট এক্সপ্লোশন হয়, ডায়নামাইট এক্সপ্লোশন হলে আশেপাশের চারদিকের লোকে ভূমিকম্প অনুভব করে, এটা হচ্ছে একটা ম্যানমেড, এগুলো হচ্ছে একটা ম্যানমেড ভূমিকম্পের উদাহরণ। কিন্তু 1967-এ মহারাষ্ট্রের কোয়েনাতে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি হিউম্যান ইনডিউসড আর্থকোয়েক, ফর হচ্ছে কি এটা ড্যাম বা রিজার্ভারের জন্য, ড্যাম এবং রিজার্ভার, একটা বড় একটা রিজার্ভার আছে কোয়েনাতে, এবং সেখানে কি হয়েছিল, জলের যে প্রচন্ড লোড, এটা অনেক জায়গায় হতে পারে কিন্তু ভারতবর্ষেও হয়েছিল, যে জলের যে প্রচন্ড লোড পড়ে মাটিতে বা আর্থের ক্রাস্টের উপর যে লোড পড়ে, অনেক সময় সেখান থেকে কি হয়, ফ্র্যাকচার সৃষ্টি হয়, অনেক সময় ফ্র্যাকচার সৃষ্টি হয় মাটিতে, এবং মাটিতে যে ফ্র্যাকচারটা সৃষ্টি হয় তার ফলে কি হয়, ফ্র্যাকচার সৃষ্টি হলে ওই জায়গার মাটি মানে রক্সের যে স্ট্রেংথটা কমে যায় এবং ভূমিকম্প তৈরি হয়, ভূমিকম্প হয়। কিন্তু ভূমিকম্পটা হয়েছে ন্যাচারাল ভাবেই হয়েছে, কিন্তু ভূমিকম্পটার কারণটা কি, কারণটা কিন্তু ম্যানমেড, কারণটা হচ্ছে প্রাকৃতিক নয়, ন্যাচারাল নয়, যেটা আমাদের ন্যাচারাল ভূমিকম্পগুলো কোত্থেকে হয়, যখন এই যে ম্যান্টল বা ইত্যাদি এই জায়গায় যে সমস্ত রক্স গুলো আছে বা ক্রাস্ট যেগুলো আছে সেগুলো যখন কি বলবো, একটা হতে পারে যখন ম্যান্টল থেকে, যে আমরা আগে পড়েছিলাম আগ্নেয়গিরির সময় বিভিন্ন রকমের মোল্টেন রক মেটেরিয়াল বেরিয়ে আসে এবং এক্সপ্লোশন হয়, যার জন্য একটা আর্থকোয়েক হয়, অথবা যে পৃথিবীর যে প্লেট গুলো, টেকটনিক প্লেট বা আর্থের যে ক্রাস্ট গুলো, সেগুলো অনেক সময় পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে, ঠিক আছে, এবং এই কারণে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়, এগুলো হচ্ছে ন্যাচারাল। বাট কোয়েনাতে যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা মানুষের তৈরি জলাধার, বিশাল জলাধার, মানে যাকে আমরা বলি ড্যাম বা বাঁধ বলি, রিজার্ভার বলি, এই বড় রিজার্ভারের যে জল, সেই জলের যে ওয়েট, সাংঘাতিক ওয়েট, বুঝতে পারছো, একটা বিরাট বড় রিজার্ভারের যে জলের ওয়েটটা পড়ছে মাটির উপর, সেটা প্রচুর বেশি ওয়েট, এবং সেই হেভি লোড অফ ওয়াটার কি করছে, ওই জায়গায় যে ক্রাস্টটা ছিল সেই ক্রাস্টে ফাটল তৈরি করেছিল,
বা ক্র্যাক সৃষ্টি করেছিল, এবং ওইখানে কি হচ্ছে, ওইখানে যে রক্সটা ছিল তার স্ট্রেংথ কমে গেছিল এবং ওখানে একটা আর্থকোয়েক দেখা দিয়েছিল, এবং আর্থকোয়েকটা কিন্তু খুব কম ম্যাগনিটিউডের নয়, এটা 6.5। ঠিক আছে, তাহলে এটা একটা ভারতবর্ষে ম্যানমেড বা হিউম্যান ইনডিউসড আর্থকোয়েকের একটা উদাহরণ 1967-এ হয়েছিল, এটা খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা তোমরা একটু ভিডিও মোডে আসো তো, ভিডিও মোড, তোমরা একটু ভিডিও মোডে আসো। ওকে, আচ্ছা আমি কয়েকজনকে দেখলাম তারা কিন্তু এখন ক্লাসে এলো, এটা কি ব্যাপার? এখন ক্লাসে কেন? কয়েকজন তো এক্ষুনি ক্লাসে ঢুকলো। আচ্ছা তোমাদের মধ্যে আমি তোমাদের, হ্যাঁ বলো বলো। ম্যাম ওই ইউনিভার্সিটি যে একটা এসএমএস, ম্যাম হ্যাঁ বলো। ইউনিভার্সিটি থেকে একটা এসএমএস এসেছে স্কলারশিপের, ওইটা কি ম্যাম বুঝতে পারিনি। তুমি কি ডিস্টেন্সের না রেগুলার? ডিস্টেন্স। কি এসছে না দেখে আমি কি করে বলি? তোমার যে কি এসছে স্কলারশিপের এসএমএস ম্যাম গ্রুপে পাঠাবো এটা। আচ্ছা ঠিক আছে পাঠাও। আচ্ছা আর শোনো, তোমাদের যেটা বলছি, তোমাদের কয়েকজন 5টার সময় ঢুকলে, 5টার সময় হঠাৎ করে একটু ঘুরতে এলে আর কি, এটা তো ঠিক না, না এটা তো একটা ক্লাসই হচ্ছে, তোমাদের যেমন ক্লাস হয় এরম ক্লাসই তো হচ্ছে।